নমস্কার, বাংলা স্ফিয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল বেলডাঙ্গা প্রসঙ্গে বলেছিলাম ইট ইজ এ ওয়েক আপ কল। আজকেই দেখবেন অধিকাংশ মিডিয়া বেলডাঙ্গাকে ভুলে গেছে, অর্থাৎ সেখানে যে একটা প্রচণ্ড প্রলয় হতে পারত এবং হলে তার কি সর্বনাশা ফল হতো সে কথা বেমালুম ভুলে গিয়ে এখন গুলশান কলোনি কতখানি বাংলাদেশিদের শক্ত ঘাঁটি সেই নিয়ে বাজার গরম করতেই তারা বেশি ব্যস্ত। ঠিক আছে, তাদের কাজ তারা করবে, আমার কাজ আমি করি। আমার কাজ এত সহজে কোনো বিষয়ে ছেড়ে দেওয়া নয়। গতকাল যে কথা আমি বলেছিলাম তারই খেই ধরে আজকের সবচেয়ে বড় খবরটা হলো যে পুলিশ প্রশাসন, ওখানকার স্থানীয় বিধায়ক, পুরসভার প্রধান এবং হিন্দু মুসলিম দুপক্ষেরই বিবিধ অর্গানাইজেশনের মাথা, এদের নিয়ে ওখানে একটি শান্তি কমিটি গঠিত হয়েছে এবং তাদের প্রথম মিটিং আজকে বেলডাঙ্গায় হয়ে গেছে। সেই মিটিংয়ে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে দুই ধর্মের লোকেদের বলা হয়েছে যে আপনারা আপাতত আপনাদের একটাই কাজ, সেটা হলো যে যার মহল্লায় গিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের বোঝান যে তারা যেন রাস্তায় বের না হয়, বাড়ির ভিতরেই আপাতত কিছুদিন থাকে এবং অযথা উত্তেজিত না হয়। এত কিছু করার পরেও বেলডাঙ্গার পরিস্থিতি কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসছে? আমাকে যদি প্রশ্ন করেন, আমার ক্যাটেগরিক্যাল জবাব হলো না। এখন সেখানে উপর একটা শ্মশানের শান্তি আছে বটে, কিন্তু তলায় মানুষের ক্ষোভ এক ছটাকও প্রশমিত হয়নি। এবং যত বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারছি এবং আরো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করছি, ততই যেন মনে হচ্ছে পুলিশ এবং প্রশাসনের উপর সাধারণ মানুষের এমন চরম অনাস্থা যদি দিকে দিকে সংক্রামক হতে শুরু করে, তাহলে সাম্প্রদায়িক দাঙ্গার প্রয়োজন নেই। জনতা বনাম পুলিশ, জনতা বনাম ডিএম, এসডিও ইত্যাদি লড়াই আগামী দিনে আমরা দেখতে পাব। কেন এখনো দিকি দিকি জ্বলছে ক্ষোভের আগুন? কতখানি জ্বলছে ভাবুন। গতকাল একটা কালো কাঁচওয়ালা লাগানো গাড়ি বেলডাঙ্গার ভিতর দিয়ে যাচ্ছিল। সাধারণ ওখানে লেখা ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর মাথায় লালবাতি অবশ্যই ছিল। কেউ ওই গাড়িতে আছেন ধরে নিয়ে উন্মত্ত জনতা সেই গাড়িকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং কোনো মতে প্রাণ রক্ষা করে ওই গাড়ির চালক খুব বুদ্ধিমানের মতো গাড়িটা বিডিওর অফিসে ঢুকিয়ে দেন। সেই গাড়ির ভিতরে ছিলেন ওই জেলার জেলা শাসক স্বয়ং, এবং তিনি এতটাই লজ্জায় পড়ে যান যে নিজের গাড়ি নিয়ে তিনি বহরমপুরেও ফেরেননি, বিডিওর অফিস থেকে অন্য একটা গাড়ি ধার করে তিনি ফিরেছেন। এবং এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকরা তাকে কোনো প্রশ্ন করলে তিনি একেবারে মুখে কুলু পেটে থাকছেন, যেন এই হেনস্থার কথা তিনি স্বীকার না করলে লোকে জানতে পারবে না। এছাড়া ঘটনার দিন
স্বয়ং এসপির গাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয়েছিল, এটা তো এখন প্রতিষ্ঠিত সত্য। সুতরাং যে জনপদের মানুষ সেই জেলার পুলিশের সর্বোচ্চ আধিকারিক এবং প্রশাসনের সর্বোচ্চ আধিকারিককে রেয়াত করছেন না, তাদের অন্তরের ক্ষোভ বা বেদনা কোন বিন্দুতে পৌঁছে আছে সেটা সহজেই অনুমেয়। সাধারণ মানুষের রাগ প্রথমত পুলিশের উপর। কেন? এই যে বচনবাগীশ বেলডাঙ্গা থানার আইসিকে দেখলেন, ইনি নিজেও একজন মুসলিম এবং পশ্চিমবঙ্গের অন্যত্র বেশিরভাগ আইসির মতো তিনিও উর্দিধারী তৃণমূলী ক্যাডার। সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের সেবা করাই তার একমাত্র কাজ, এটা বেলডাঙ্গায় সবাই জানে। ঘটনার দিন সন্ধ্যেবেলা যখন হঠাৎ করে দেখা গেল আল্লাহ সংক্রান্ত একটি কুৎসিত মন্তব্য হঠাৎ জ্বলে উঠেছে প্যান্ডেল সংলগ্ন একটা ব্যানারে, সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা এই আইসিকে ফোন করেন, তাকে অনুরোধ করেন আপনি এক্ষুনি ঘটনাস্থলে আসুন, এসে ব্যাপারটা কি হয়েছে সচক্ষে দেখুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন, নইলে কিন্তু কি হবে তা আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না। 5টা 5:30 নাগাদ স্থানীয় মানুষ তাকে ফোন করেছিলেন। তিনি হেলতে দুলতে সেখানে এসে হাজির হন রাত 8টায়। ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। একদিকে ইসলামী মৌলবাদীদের হয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার শুরু হয়ে গেছে। অনেকে দেখলাম প্রায় ওসামা বিন লাদেনের স্টাইলে মুসলিম খাতরে মে হ্যায় এই কথা বলে লোক খেপানোর জন্য ভিডিও পোস্ট করেছেন এবং বিবিধ হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যেভাবে পারে সেইভাবেই অগ্নিসংযোগ করার চেষ্টা করেছে। তো প্রথম দায়বদ্ধতা যদি কারুর থাকে তাহলে তো এই স্থানীয় আইসির। তিনি যদি এইরকম একটি গুরুতর বিষয়ের তাৎপর্য বুঝতে না পারেন তাহলে তার দুটো অর্থ হয়। এক, তিনি নিজেও এই চক্রান্তের শরিক, আর দুই, এতটাই অকর্মণ্য যে আইসি কেন থানার কনস্টেবল হওয়ার যোগ্যতাও সম্ভবত তার নেই। দুটোর মধ্যে কোনটা সত্যি আমি বলতে পারবো না। সবচেয়ে পরিহাসের বিষয় কি হলো জানেন তো? সেটা হচ্ছে কার্তিক পুজোর যে মণ্ডপ নিয়ে এত কাণ্ড এবং ওই ইলেকট্রিক টুনি বাল্বের পসরা নিয়ে যত কাণ্ড, এগুলো যারা করেছে তারা সবাই মুসলিম। কিন্তু একেবারে হতদরিদ্র এবং অশিক্ষিত হবার ফলে সেখানে যে কি লেখা হচ্ছে সেটা পড়ার মতো বা বোঝার মতো ক্ষমতা তাদের ছিল না। ফলে এটা মানুষের চোখে পড়ে একবার আলো জ্বলে ওঠার পর, আর তৎক্ষণাৎ তারা তাদের যা কর্তব্য সেটা কিন্তু তারা করেছিলেন। সুতরাং এই গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি জানেন? আর 5টা ক্ষেত্রে আমরা যেটা পশ্চিমবঙ্গে হতে দেখি, এক্ষেত্রেও পুলিশ ঠিক তাই করেছে।
সেটা হলো সম্পূর্ণ নিরপরাধ, এই ঘটনার সঙ্গে কোনো রকম সম্পর্ক না থাকা কয়েকটি ছেলেকে তারা লোক দেখানোর মতো করে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে এসেছে। অথচ যারা অ্যাকচুয়াল কালপ্রিট, ওই পুজো কমিটির কর্তা ব্যক্তিরা কিংবা ওই আলোকমালার কার মস্তিষ্ক প্রসূত, সে ব্যাপারে তারা কোনো গাই করছে না। সুতরাং যদি অনিচ্ছাকৃত ভুল হয় তাহলেও একটা কৈফিয়তের জায়গা থাকে, আর ইচ্ছাকৃত হলে তো মস্ত বড় অপরাধ। কেন করছে না জানেন? ওই যে কার্তিক পুজো, সেই পুজোর প্রধান কাণ্ডারি হচ্ছেন সেখানকার তৃণমূলের পুরো প্রধান। অর্থাৎ পুজো কমিটির লোকেদের গায়ে হাত দেওয়া মানে তৃণমূলের পুরো প্রধানের প্রেস্টিজে কিলো কিলো গ্যামাক্সিন ঢেলে দেওয়া। সেটা তিনি বরদাস্ত করবেন না, পুলিশ জানে। এই জমানায় সক্রিয় তৃণমূল করে এদের 7 খুনো মাপ। কিন্তু এই রকম একটি স্পর্শকাতর বিষয়েও পুলিশ যদি কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস এই বাজবিচার করতে বসে, তাহলে যা পরিণতি হবার সেটাই হয়েছে। ওখানকার পুরপ্রধান একজন মহিলা, অনুরাধা হাজরা ব্যানার্জি, রাজনীতিতে অনভিজ্ঞ কিন্তু অতিমাত্রায় সুবক্তা। ওই চত্বরে ওই হাজরা বাড়ি খুব পরিচিত একটি সম্ভ্রান্ত বাড়ির ঠিকানা, এবং প্রতি বছর সেখানে খুব ধুমধাম করে দুর্গাপুজোও হয়। কিন্তু তার মানে তো এই নয় যে তিনি যে ক্লাবের মাথা, তার চ্যাংব্যাঙেরা এতটা গুরুতর একটা অপরাধ করে শুধু তৃণমূল করার জন্য পার পেয়ে যাবে। অতএব পুলিশ দেখলেই মারো, আর প্রশাসনের কেউ দেখলেই ঢিল ছোড়ো। এটাই হয়ে গেছে বেলডাঙ্গার একটা বড় অংশের মানুষের পাবলিক মুড। এই মুহূর্তে সেখানে হয়তো জনপদবাসীর চাইতেও পুলিশের সংখ্যা বেশি। তাই এই যে ভিতরে জমে থাকা ক্ষোভ, সেটা উদ্গীরণ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কতদিন থাকবে এই নিরাপত্তার ঘেরাটোপ? ততদিনে কি বেলডাঙ্গা শান্ত হবে? ততদিনে কি যারা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন তারা ঠিক আছে মেনে নেওয়া গেল বলে বাড়িতে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন? পড়তে পারেন, নাও পারেন। কিন্তু এর ফলে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা, গতকাল আমি যার ইঙ্গিত করেছিলাম, আজকে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে দেখলাম আমার ইঙ্গিতটা মোটামুটি সঠিকই ছিল। অর্থাৎ বেলডাঙ্গার এই ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্য থেকে
ফিনিক্স পাখির মতো আবার জেলার রাজনীতিতে অধীর চৌধুরী প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। জেলা জুড়ে সর্বত্র মানুষ চুপি স্বরে বলতে শুরু করেছে, অধীর চৌধুরীকে হারানোটা আমাদের মোটেই উচিত হয়নি। নবমীর দিন পরিকল্পিত দাঙ্গা বাঁধিয়ে রামনবমীর মিছিলে তৃণমূল কংগ্রেস এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল যে বহরমপুরের হিন্দুদের ৮০% ওই একটি ঘটনায় আতঙ্কিত হয়ে গিয়ে দলে দলে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন। কিন্তু যে জেলায় হিন্দুরা ৩০ আর মুসলিম ৭০, সেখানে ক্ষণিকের রাগে একজন পরীক্ষিত নেতাকে বর্জন করাটা যে বোকামি হয়ে গেছে, বহরমপুরের মানুষ তা টের পাচ্ছে। শুনতে পাচ্ছি অধীর এলাকার দাদা হয়ে ওঠার আগে বহরমপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম ছিল, ঘড়ির কাঁটা নাকি ধীরে ধীরে সেই দিকেই ফিরে যাচ্ছে। ৮টা, ৮:৩০টার মধ্যে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত অজানা আশঙ্কায় থরথর করে কাঁপছে গোটা মুর্শিদাবাদ। আর কলকাতা থেকে যেসব দাদাদের সেখানে শারীরিকভাবে উপস্থিত হওয়া উচিত ছিল, তারা এখানে বসে বড় বড় বুলি কপচাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় দেবী সেটা আপন মনের মাধুরী মিশায়ে গল্প ফেরেই চলেছে। আশা করি এরপরে ওই তল্লাটে সহসা আর কিছু হবে না। আমার তো এই প্রার্থনা করাটুকু ছাড়া আর কিছু করার নেই। সুতরাং তাই করলাম। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।